জেনারেল আজমিকে যখন গুম করা হয়েছে সে অপারেশনটা কারা করছে, সেটার সাথে কারা জড়িত ছিল, কর্নেল হাসিনুরকে যারা গুম করে নিছে সেখানে কারা জড়িত ছিল, এইভাবে আরো হাজার যে গুম হয়েছে এদের মধ্যে যারা ভারতে পালায় আছে এবং রয়ের সাথে যারা কোঅপারেট করতেছে বা আমেরিকাতে জেনারেল আবেদিন আছে তারা বিপজ্জনক, বাট তাদের থেকেও বেশি বিপজ্জনক কারা জানেন? এই সমস্ত অপারেশন যারা ফিল্ডে করছে। জেনারেল ওয়াকার বা যাদের ব্যাপারে আমরা কথা বললাম, বিশেষত আমরা বলতেছি যে কিছু নির্দিষ্ট কিছু অফিসার, আর্ম ফোর্সেস মেম্বার, তাদের কারণে সেনাবাহিনী কলঙ্কিত হয়েছে। আজকে কলঙ্কিত না, অ্যাকচুয়ালি যেটা কলিমুল্লাহ স্যার বলেন সেটা অ্যাপ্রোপ্রিয়েট, যে আমরা বিচারটা শুরু করতে পারছি। তো সেই দিক থেকে আমি বলবো আমরা স্পেসিফিক, আমরা কেউ এখানে যারা কথা বলতেছে অন্য জায়গায় সেনাবাহিনীকে, দেশপ্রেমিক সেনাবাহিনীকে কখনো আমরা গালি দেই না বা তাদের সম্পর্কে খারাপ কথা বলি না। বরঞ্চ দেখেন এই ৩৬ জুলাই পরবর্তী কনকের একটা প্রোগ্রামে যেখানে আমি প্রথম আসি, জেনারেল ওয়াকারকে সুস্পষ্ট ভাবে বলছিলাম যে স্যার একটা আবর্জনা আছে আমাদের মধ্যে, আমাদের রান্নার পরে যে বিনটা থাকে সেটা আমরা বাইরে ফেলে দিই, ট্র্যাশ করে দিই। আমাদের সেনাবাহিনীতে যারা আছে, যারা এই দায় অভিযুক্ত, তাদেরকে আপনি ট্র্যাশ করেন। বিকজ জেনারেল ওয়াকার, আপনারা যদি একটু ওনার বায়োটা, যেটা পাবলিক বায়ো, সেটা যদি তাকায় দেখেন, দেখবেন আমাদের এমএস ব্রাঞ্চ বা মিলিটারি সেক্রেটারির ব্রাঞ্চ, যেটা যেখানে সমস্ত অফিসারদের নথি, কার কি প্রমোশন কোথায় হবে, কে কোথায় চাকরি করছে, সেই সমস্ত কিছুর ডেটা থাকে, তারাই সবকিছু নিয়ন্ত্রণ করে। উনি জেনারেল ওয়াকার সব থেকে বেশি সময় সেখানে চাকরি করছেন। এই সেনাবাহিনীতে ওনার থেকে বেশি জানবার কথা না কার কোথায় কি সমস্যা, কার কোথায় কি দোষ আছে, কে নিপীড়িত হয়েছে, কে বঞ্চিত হয়েছে, কে খারাপ কাজ করছে, ওনার কিন্তু জানবার কথা। সেইভাবে ওনাকে বলছিলাম যে সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর, যে এখন করেন, নাহলে পরে কিন্তু একটা সময় আসবে যখন আপনি সমস্ত আমাদের আর্মির ইউনিফর্মকে কলঙ্কিত করবেন। ঠিক সেই জিনিসটা এখন হইলো। বাট এখানে আমি একটা জিনিস বলে রাখি যে উনি কয়েকদিন আগে যেটা আমরা শুনতে পাই, আপনারা বলছেন যে উনি বলছেন যে ওনার খুব কষ্ট লাগবে এই অফিসারদেরকে হাত করা পড়ায় প্রিজন ভ্যানে করে নিয়ে গেলে পরে। উনি কথা বলছেন অনেকের সাথে, কেউ তার কথা শুনে নাই। জিনিসটা কি, ওনার কেন কষ্ট লাগবে? আমাদের তো এটা দায়িত্ব, যারা গুম খুন বা অন্যান্য অপরাধের সাথে জড়িত ছিল তাদেরকে আদালতে বা আইনের হাতে সোপর্দ করা। বরঞ্চ পার্থক্যটা কি আমরা একটু বুঝতে পারি না? উনি যারা সত্যিকারের অপরাধী, যাদের প্রাইমা ফেসি এভিডেন্স গুলো এস্টাবলিশ হয়েছে বলেই এই আইসিটি তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করছে, আজকে কিন্তু না। আপনারা যদি ট্রেস ব্যাক করেন, 1.5 মাস আগে কনকের সাথে একটা প্রোগ্রামে বলছিলাম যে ওয়ারেন্ট ইস্যু হয়েছে 22 জনের বিরুদ্ধে, বাট জেনারেল ওয়াকার, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি তাদের কাছে গিয়ে তদবির করতেছেন এটা যাতে না ইস্যু করা হয়, কারণ তিনি তাদেরকে ওয়াদা করছেন যে তাদেরকে তিনি হাত করা পড়াবেন না। তখনও আমি জেনারেল ওয়াকারকে সুস্পষ্ট বলছিলাম যে যেটা কনকারেন্স, যেই অজুহাত উনি দেখাচ্ছেন যে ল অফ কনকারেন্স অনুযায়ী তার বা এমবিএমএল অনুযায়ী ওনার সেটা বিচার করবার কথা, সেটা না। ল অফ কনকারেন্স অনুযায়ী এবং আন্তর্জাতিক সনদ অনুযায়ী এখন কিন্তু এই ধরনের অপরাধের বিচার সরকার করবে, সরকার সিদ্ধান্ত নেবে কে করবে, ওনাকে বোঝানো হয়েছিল। তারপরও দেখেন একটু পার্থক্যটা আমরা একটু বুঝবার চেষ্টা করি। এই যে কর্নেল হাসিনুর এবং ব্রিগেডিয়ার জেনারেল হাসান এক্সাম্পল দিলেন, যে ওই যে তাপস হত্যা মামলায় যে 5 জন, রেজা, হেলাল, সুবাইল, এদেরকে যখন রাখা হইলো তারা কিন্তু নিরপরাধ, একটা ষড়যন্ত্র স্বীকার করে তাদেরকে সেখানে হাত করা পড়ে। তাদেরকে প্রথমে 1.5 বছর গুম করে রাখা হইলো, তারপরে তাদেরকে জেলে নিয়ে যাওয়া হইলো হাত করা পড়াই, নিরপরাধ লোকজনকে। তখন কি আমাদের যারা এখন কান্নাকাটি করতেছি, যাদের কষ্টে বুক ফেটে আসতেছে, তাদের তো দায়িত্ব ছিল তখন দাঁড়ানো, তখন তো আমরা দাঁড়াই নাই। যখন কর্নেল হাসিনুরকে 2 বার গুম করা হইলো তখন তো আমরা দাঁড়াই নাই। আমাকে যখন 2009 সালের মার্চের 2 তারিখে
এই বিডিআর ঘটনার পরপরই, হাসিনার ভাষণের পরপরই মঈন ওনার সাথে খারাপ ব্যবহার করার অভিযোগে, এবং কেন মিডিয়াতে আমি বিডিআর এর কথা বলছি সেই কারণে আমাকে ভিতরে ভরা হইলো, গুম করা হইলো। তখন তো আপনাদের কারো বুক ফেটে যায় নাই যে কেন এই অপমান করা হইতেছে। আর আজকে যারা দায়ী, যাদের অপরাধ প্রমাণিত, তাদেরকে তো হাত করে পড়াই নিতে হবে। সেখানে আমরা সেই তাদের ওনারশিপটা নিব কেন? তাদের প্রথম পরিচয় তারা অপরাধী, পরের পরিচয় তারা কোন সংস্থার। এবং স্বাভাবিকভাবে আপনার জেনারেল ওয়াকার মন কাঁদে না? বা জেনারেল যারা এখনো বলতেছেন যে আজকে গতকালকে এই যে ফরমেশন কমান্ডার প্রমোশন বোর্ডের শেষে অফিসাররা বসছিলেন, সেখানে আমি জানি দুই একজন অফিসার তারা ইমোশনাল হয়ে গেছেন যে কেন এই অপমান বা অন্যান্য কিছু। ভাই, তোমরা যারা এই কথাটা বলতেছো, তোমরা কি তোমাদের মন কাঁদে না? আজকে আমাদের এক অফিসার মেজর জিয়াউল হক, উনি তো দেশে ফিরতে পারতেছেন না, একটা মিথ্যা জঙ্গি ট্যাগ নিয়ে ঘুরে বেড়াইতেছেন। তার জন্য মন কাঁদে না তোমাদের? যারা নিরপরাধী তাদের জন্য কাঁদে না? যারা অপরাধী তাদের জন্য? এখন একটা জিনিস একটু আমি বলি, আপনারা সবাই যারা দেশে আছেন একটু খেয়াল রাখবেন, যেটা আমরা বলছিলাম যে এইটা মাত্র শুরু। বাট এখানে ধরেন জেনারেল আজমিকে গুম করে নিয়ে যাওয়া হয়েছে। জেনারেল আজমিকে যখন গুম করা হয়েছে সে অপারেশনটা কারা করছে? সেটার সাথে কারা জড়িত ছিল? কর্নেল হাসিনুরকে যারা গুম করে নিছে সেখানে কারা জড়িত ছিল? এইভাবে আরো হাজার যে গুম হয়েছে, আমরা সেখানে ডিজিএফআই কয়েকজন ডিজিকে আমি অবশ্যই সেটা স্বাগত জানাই। বাট আসল সমস্যাটা কোথায় দেখেন? এদের মধ্যে যারা ভারতে পালায় আছে এবং রয়ের সাথে যারা কোঅপারেট করতেছে, বা আমেরিকাতে জেনারেল আবেদিন আছে, তারা বিপজ্জনক। বাট তাদের থেকেও বেশি বিপজ্জনক কারা জানেন? এই সমস্ত অপারেশন যারা ফিল্ডে করছে, যাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অভিযোগ হয় নাই, তারা এখনো সার্ভিসে আছে। কারেক্ট করে দিই, তাদের কারো বিরুদ্ধে এখনো কিন্তু কোনো অভিযোগ আইসিটিতে আসে নাই। ইভেন তাপস মামলায় যে 5 জন কে মিথ্যা মামলায় যাদেরকে সাজা খাটানো হলো, তারাও কেউ কিন্তু কোনো নির্দিষ্ট অফিসারের বিরুদ্ধে বা কোনো সংস্থার বিরুদ্ধে অভিযোগ করে নাই। এখন এই যে অফিসার যারা গুম খুনের সাথে সরাসরি মাঠ পর্যায়ে জড়িত ছিল, তারা কিন্তু আজকে প্রমোশন পেয়ে কর্নেল, ব্রিগেডিয়ার জেনারেল এবং জেনারেল। আসল বিপদটা কিন্তু সেখান থেকে ভাই। দেশের তাদের লয়াল লোক যাদেরকে আজকে আমরা এই আইসিটি ওয়ারেন্ট ইস্যু করলো, তারা আছে, বাট তারা বেশিরভাগই দেশের বাইরে বা দেশের ভিতরে থাকলেও তারা দুর্বল। সবল কারা? যাদের বিরুদ্ধে অভিযোগ নাই কিন্তু তারা এখন টপ ব্রাসেসের মধ্যে আছে, কর্নেল, ব্রিগেডিয়ার জেনারেল। তাদেরকে আইডেন্টিফাই করা, তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে মামলা চালু করে। এবং যারা এখনো অভিযোগ করেন নাই, জেনারেল আদমি স্যারকে আমি বলবো, স্যার আমি কিন্তু জানি না আপনি কি সুনির্দিষ্টভাবে কারোর বিরুদ্ধে অভিযোগ করছেন, আমি কিন্তু শুনি নাই স্যার, প্লিজ আমাদেরকে হেল্প করেন স্যার। আপনাকে যে মিথ্যা আশ্বাস বা অন্যান্য কিছু দেওয়া হয়েছিল, প্লিজ স্যার সেটা থেকে সরে আসেন। তেমনি ভাবে আমি সেই 5 জন বীর অফিসারকে, কমান্ডোদেরকে বলবো, তোমরা প্লিজ, আমি তোমাদের স্নেহ করি, সুনির্দিষ্টভাবে তোমরা অভিযোগ দায়ের করো গুম খুন কমিশন, এবং আইসিটিকে হেল্প করো সেই ব্যাপারে মামলার জন্য। আর আমি একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি গুম কমিশন এবং বিডিআর কমিশনের ব্যাপারে। এবং ধরেন এখন থেকে আর হয়তো 3 মাস সময় আছে এই সরকারের হাতে এবং কমিশনের হাতে এগুলাকে প্রসেস করবার জন্য। অনেক ব্যাপারে গ্যাপ দেখতে পাচ্ছি। আমি থ্যাঙ্কস জানাই 2 জন অফিসার, আমি নাম বলবো না, একজন সবেমাত্র রিটায়ার করেছেন, আরেকজন এখনো সার্ভিং। তারা কিন্তু তাদের প্রচন্ড চেষ্টাতে তারা নির্বাচন কমিশন, আইসিটি তাদেরকে হেল্প করছেন বিভিন্ন তথ্য দিয়ে। এবং ওনারা ওই সুনির্দিষ্ট তথ্য এবং সাক্ষী জোগাড় না করে দিলে আজকে কিন্তু আইসিটির পক্ষে হয়তো সম্ভব হতো না এগুলাতে এই প্রাইমা ফেসি এভিডেন্স গুলো পাওয়ার জন্য। তারা পিছনে থেকে নীরবে কাজ করতে চান, আমি তাদের সাধুবাদ জানাই। বাট প্লিজ, গুম কমিশন আপনাদেরকে আমি রিকোয়েস্ট করেছিলাম, আলাপ করে দিয়েছিলাম, বাট আপনারা এখনো তাদের কিন্তু হেল্প নেন নাই, তাদের কাছে এভিডেন্স আছে, নেন নাই। এখানে আপনাদের পরিচিত কোনো আত্মীয় হয়তো এর চক্করে পড়ে যাবে বলে এখন পর্যন্ত আপনারা দ্বিধাগ্রস্ত। প্লিজ, যার কাজ সেই সমস্ত লোকজন আপনাদের হেল্প করতে পারবে তাদেরকে হেল্প করতে দেন। একটা শেষ জিনিস, একটু কর্নেল হাসিন যে বক্তব্যটা দিয়েছেন রেদওয়ানের ব্যাপারে, আমি সম্পূর্ণ একমত। এবং সেখানে আরো
লোকজন ইনভলভ আছে। তো এইটাতে আমি একটু ডিপার ডিগ করার এবং আইসিটির কাছে বা অন্যান্য কমিশনের কাছে বিজিবির পক্ষ থেকে কি আসছিল সেটা জেনে যেটা বুঝতে পারছি, রেদওয়ান বা এই ধরনের অফিসার যারা শোম্যান টাইপের, নিজেদের হিরো দেখাইতে চায়। খেয়াল করেন, এই রেদওয়ান কিন্তু 9 বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পতিতা হাসিনার সাথে চাকরি করছে, 6 বছর এসএসএফ এ চাকরি করছে। তার কিন্তু বিজিবির ইনস্ট্রাকশনটা আমি দেখছি যে ছিল কোনো লেথাল অস্ত্র ব্যবহার করা যাবে না, কোনো গুলি করা যাবে না, ফাঁকা গুলিও করতে হইলে সেটা অফিসার লেভেলে করবে। আমি দেখছি সে করছে কি, তার যে বিজিবির আদেশ, এখানে তাকে উস্কাইছিল কে? এই এমএসপিএম, আমি আপনাদেরকে একদম প্রমাণ সহ বলতেছি, এমএসপিএম মেজর জেনারেল কবির আহমেদ যে ছিল, এখন আইসিটির ওয়ারেন্টের আন্ডারে, স্যার তখন তখনকার ডিজিএসএস এবং খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাজেদ, যে হচ্ছে আওয়ামী এমপি গিনির ভাই, এরা ফোন করে তারে বলছে, এই রেদওয়ানকে বলছে, আমি দরকার হলে আপনাদেরকে প্রমাণ দিব, এরা ফোন করে রেদওয়ানকে বলছে যে কি হইতেছে, তোমার ডিজি হচ্ছে কোনো কাজ করতে জানে না, কোনো কিছু করতে জানে না, ওরে কোনো ভরসা নাই, ডিজির কথা শুনবা না, আমাদের কথা শুনো, এইখানে সব মেরে সাফ করো। রেদওয়ানের কাছে এই ধরনের ইনস্ট্রাকশন তারা ওভার ফোনে, এই দেখেন এমএসপিএম কবির, ডিজিএসএসএফ তৎকালীন এবং খাগড়াছড়ির বিজিবির রিজিয়ন কমান্ডার সাজেদ, তারা ফোনে দিয়ে কিন্তু সেখানে সেই গুলিগুলো করায় আমাদের নিরীহ নিরস্ত্র আন্দোলনকারীদের মারছে। তো আমাদেরকে যেতে হবে কি কেস স্পেসিফিক। অর্গানাইজেশন অবশ্যই আছে, অর্গানাইজেশনের মধ্যে অ্যাকচুয়াল কালপ্রিট কারা তাদেরকে বের করে আনতে হবে, এমন আরো আছে রেদওয়ানের মতন। তো সেই জিনিসগুলা প্লিজ আমরা আশা করি, আমি ভরসা রাখতে চাই কমিশন এবং আইসিটির উপরে, বাট দিন শেষে আমরা সেনাবাহিনীকে বলবো, ইলিয়াস, আমি, ব্রিগেডিয়ার জেনারেল নাসির বা কর্নেল হাসান, আমরা কেউ আর্মিকে গালি দেওয়ার জন্য নেই, আমরাই তো ইউনিফর্ম পরা ছিলাম, আমাদের কাছেও তো খারাপ লাগতেছে, বাট আপনারা আমাদেরকে সহযোগিতা করেন প্লিজ। কালপ্রিটদের বাঁচানোর জন্য জেনারেল ওয়াকার যে ভুল চেষ্টা করছিলেন, সেই ভুল চেষ্টার রাস্তায় আপনারা হাঁটবেন না। জেনারেল ওয়াকার এখনো সময় আছে, আমরা আপনাকে সাপোর্ট করতে চাই যদি আপনি বিপ্লবের চেতনাটাকে সাপোর্ট করেন এবং সরকারের কথা মতো চলেন। জেনারেল রেজানুর, জেনারেল এমন অনেকে আছেন যারা তাদের হক মনে করছিলেন, সেগুলা তারা প্রতিবাদ করে নাই। বাট আপনি যান, এই যে দেখেন 3 তারিখ থেকে বা তার আগে থেকে জেনারেল ওয়াকারকে একটা পজিশনে নিয়ে আসা যে আমরা আর গুলি চালাবো না, আমরা জনতার পক্ষে, সেটা কারা করছে ভাই? বাইরে থেকে তো কেউ বলে নাই, আমেরিকা বলে নাই, অন্য কেউ, সেটা আমাদের সেনাবাহিনীর এই অফিসার, যাদেরকে আমরা অনেকে একদম জেনারেলাইজ করে গালি দেওয়ার চেষ্টা করছে, টিএসসির সামনে ইউনিফর্ম পরায় খুনিদের ভাই, খুনিরা খুনি, তাদেরকে ল্যাংটা করে আপনি সেখানে তাদের এই প্ল্যাকার্ড দাঁড় করান, তাদেরকে ইউনিফর্ম পরাচ্ছেন কেন? সেইটার প্রতিবাদ কিন্তু, তাদের ব্যাপারে প্রতিবাদ এই আজকের অফিসাররা করছেন, যারা আছেন সেনাবাহিনীর বিভিন্ন বাহিনীর। সেই কারণে জেনারেল ওয়াকার বাধ্য হয়েছেন তার অবস্থানটাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য, খুনি হাসিনার সামনে না, আমি আর পারবো না, এবং হাসিনা পালাতে বাধ্য হয়েছে। এখন কোন প্রক্রিয়া, সেখানে জেনারেল ওয়াকারের কতটুকু ভুল আছে সেটা আমি আগে বলছি এবং আমি সেখানে বলবোই, অবশ্যই জেনারেল ওয়াকার আমি বলবোই। আপনার প্রথম দিন থেকে আপনাকে একটা লাইনে আসবার দরকার ছিল, সত্যের পক্ষে, সরকারের পক্ষে, বিপ্লবের পক্ষে ক্লিয়ারলি বলে দিতেন। আপনি যদি সেটা মনের ভিতরে ভিতরে সেই পক্ষে থাকেন, বাট আপনার কিছু কাজ, যে কাজে আমরা মনে করতে পারি যে না, আপনি কেন হাসিনাকে সেফ এক্সিট দিচ্ছেন, কেন আওয়ামী লীগ পুনর্বাসনের কথা বলছেন, তখন কিন্তু আমাদের সেইটুকু সন্দেহ আপনার কারণেই সেগুলো দূর হয় না, সেনাবাহিনী দুর্বল হয়ে যায়। প্লিজ, সেনাবাহিনী আমাদের দরকার আছে, ডিজিএফ এর দরকার আছে, এনএসএ দরকার আছে। সেই জায়গাতে আমাদেরকে ভুল সিদ্ধান্ত নিয়ে, ভুল কমিউনিকেশন করে আমাদেরকে ধ্বংস করবেন না। দ্যাটস মাই পয়েন্ট।
আর এখানে কি আপনি সেনা আইনে বিচার হতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা কি আপনি নো, পান? এটা আমরা ক্লিয়ার করেছি আপনার সাথে দেখেন কনক ভাই, এই জিনিসটা নিয়ে আলহামদুলিল্লাহ আপনি কিন্তু গত 1 মাসে অনেক প্রোগ্রাম করে, যারা তখন অন্য অনেক জিনিস নিয়ে ব্যস্ত ছিল, রং তামাশা নিয়ে, আপনি অনেক রিস্ক নিয়ে অনেক গালি খেয়ে প্রোগ্রাম করেছি। অনেক পক্ষ থেকে আমাদের উপর সরকার পর্যন্ত আমাদেরকে চাপ দিয়েছে এটা নিয়ে বেশি কথা না বলার জন্য। আমরা কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি সেখানে যে আগের যে আইন ছিল বা অন্যান্য কিছু যে আইন আছে, আইন প্রতিনিয়ত পরিবর্তন হয়, সেই জন্যই দেশে সংসদ থাকে, সংবিধান থেকে সেইভাবে পরিবর্তন করা হয়। সেখানে এখনকার বর্তমান যে আইন সেটা হচ্ছে আন্তর্জাতিক গুম খুন, সেটার সাথে সমন্বয় করে করা হয়েছে। সেখানে অবশ্যই কিছু জিনিস আছে যেটা সামরিক বাহিনী করবে, কিছু সিভিল আদালতে হবে, বাট ক্লজটা পরিষ্কার করে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে কে করবে না করবে সেটা চূড়ান্ত বিবেচনা সরকার নিবে, এবং এই আদালত আইসিটি সেটা রেফারেন্স দিয়ে কিন্তু জিনিসটা ক্লিয়ার করে দিয়েছে। সার্ভিং অফিসারদের ক্ষেত্রে আমি এমনও শুনছি যাদের বিরুদ্ধে যারা অভিযুক্ত ওয়ারেন্টেড, তাদের একটা অংশ যেহেতু সার্ভিং, সেখানে আর্মির একটা প্রাথমিক তদন্ত করবে কিনা সেই জায়গাটাও কিন্তু আলোচনা করছে সরকার। আলোচনা করুক, অসুবিধা নাই, বাট দিন শেষে সরকার যদি মনে করে কিন্তু সেই জায়গায় সরকারকে স্টিক করতে হবে।